नर्मदे हार। आज 5 मार्च। तो कालीबाबरी ग्रामेर प्राय 3 किलोमीटर पिछने छिलो हनुमान मंदिर। तो सेई हनुमान मंदिर थेके खूब भोरे যখন লোকজনের আনাগোনা, হ্যাঁ, বিভিন্ন ভক্তজন আসতে থাকলো অত অন্ধকারের মধ্যে, আমিও তখন আমার জিনিসপত্র গুটিয়ে নিয়ে অন্ধকারের মধ্যেই রওনা হলাম। কারণ হচ্ছে সামনে রাস্তা, তো পাকা সড়ক দিয়ে যেতে, এটা তো জঙ্গল পথ নয়, যাব কালীপুকুরি। এটা বেশ সমৃদ্ধ জনপদ কালীবাবরি, তো তার মধ্যে দিয়ে যাব পাকা রাস্তা বেয়ে, সুতরাং ভয় নেই অতটা। তো বেরিয়েই পড়লাম। তবে কনকনে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। চাদর গায়ে দিয়েই রওনা হলাম। তো যেতে 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 যখন সকালের একটু আভাস ফুটলো, শরীরে তো একদমই শক্তি ছিল না, পাটা কোনো রকমে টেনে টেনে চলছিলাম এবং ভিডিও করতে, কথা বলতে অসুবিধা হচ্ছিল। কথা বলছি তো মারাত্মক ক্লান্তি, মানে মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। রাত্রিবেলা ভালো ঘুম হয়নি। রাত্রিবেলা ওখানে হঠাৎ করে ঝোড়ো হাওয়া উঠেছিল। সে ঝোড়ো হাওয়া এতই মারাত্মক হাওয়া যে কি বলবো। তো ঠান্ডা খুব ছিল। তো যখন সূর্য উঠবো করছে, তখন এক মা ডাকলেন, বেশ সম্পন্ন ঘর। তো তিনি ডাকলেন, ডেকে বললেন, বাবা চা খেয়ে যাও। তারপরে দেখলাম তিনি চা দিলেন। হ্যাঁ, শুধু চা। ওই পরিক্রমাকারীদের অনেক সময় সেবা যত্ন করতে হয়, অনেকটা দায়সারা ভাব আর কি। যাই হোক, পথে মায়ের করুণা, হ্যাঁ, যতটুকুনি জোটে, হ্যাঁ, তো সেইটুকু খেলাম। তো খেয়ে উঠে পড়লাম। আরেকটু এগিয়ে আরেক মা, তার বাড়ির সামনে অনেকগুলো ট্রাক্টর ইত্যাদি ছিল, সে ডাকলো। হ্যাঁ, সে ডেকে বললো, বাবা চা খেয়ে যেতেই হবে। আমি বললাম, একটু আগে খেয়েছি। তো বললেন যে না, হবে না। তা ডাকলেন, তিনিও চা খাওয়ালেন, খুব ভারী সুন্দর চা। তো এই চা খেয়ে বেরোলাম। বেরিয়ে হাঁটতেই আছি। পথের দৃশ্য কিন্তু খুব সুন্দর। পাহাড়ি পথে ক্রমশ উপরে উঠছি, দম লাগছে, আর মাঝে মধ্যে সে তীব্র হাওয়া। তো গ্রামের মধ্যেই এক জায়গায় একটা পাগলা কুকুর আমাকে হঠাৎ করে আক্রমণ করে বসলো। তো আমিও প্রচণ্ড জোরে চিৎকার করে সেই লাঠিটি বাগিয়ে ঘুরে দাঁড়ালাম। তো সে এক মারাত্মক ব্যাপার, মানে আর একটু অসতর্ক হলে সে আমাকে কামড়ে দিত। তো যাই হোক, সেই চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের ভিতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে আসলেন, হাতে লাঠি নিয়ে। তিনি কুকুরটিকে তাড়িয়ে দিলেন। তো এইরকম নর্মদা চলার পথে মাঝে মধ্যে, বিশেষ করে ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে, মাঝে মধ্যে কুকুরের উৎপাত কিন্তু হবে। আর এই কুকুরগুলো বেশি উৎপাত করছে আমার উপরে, বারবার হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যে কথা বলতে বলতে চলছি, তো এইটাতে তারা ভাবছে যে এটা কোনো শত্রুপক্ষের লোক ইত্যাদি। আর যারা যে কুকুরগুলো একটু পাগলাটে, তাদের তো কথাই নেই, তারা এমনিতেই রেগে থাকে। তবে বেশিরভাগ কুকুর বেশ শান্ত স্বভাবের, তারা পরিক্রমাকারীদের দেখলেই বুঝতে পারে এবং ল্যাজ নাড়তে নাড়তে পিছু নেয়। যাই হোক, আজকে কিন্তু বড় বিপদ থেকে বেঁচে গেলাম। তারপর ক্রমশ চলা। হ্যাঁ, তারপরে বেশ কয়েকজন পথচারীর সঙ্গে দেখা হলো। অনেককেই জিজ্ঞাসা করলাম যে বাবা কোথায় কোনো খাবার দাবার ইত্যাদি পাওয়া যাবে কিনা। তো আশেপাশে কিন্তু গ্রামঘর এই কালীবাবরি পেরোনোর পর একদম নেই। আর অত ভোরে তো আর কালীবাবরির কোনো দোকানপাট খোলা ছিল না, যার জন্যে কোনো খাদ্য আমি কিনতেও পারিনি। তো রাস্তায় এরকম কথা বলতে বলতে যাচ্ছি, বাবা কাল রাত্রে তো ভোজন করা হয়নি, কোনো দোকানপাট পেলে কিছু কিনে খেতাম। তো এক বাবা বললেন যে একটু এগিয়ে যান, আরও 3-4 কিলোমিটার দূরে কয়েকটি দোকান আছে এবং গ্রামও পাবেন। তো সেখানে খুব টেনে টেনে কষ্ট করে গেলাম সেই গ্রামে এক মা দোকানি। তাকে বললাম, মা এরকম কি আছে খাবার দাবার, নোনতা যে পরিক্রমাকারীরা খেতে পারে, পেঁয়াজ রসুন নেই।
তা তিনি ওই মুড়ি প্যাকেট একটা বললেন এটা খাওয়া যায়, তারপরে কিছু নমকিন যাকে বলে স্থানীয় ভাষায়, ওই কটকটি টাইপের সেগুলো বললেন, বিস্কুট এইসব। তো আমি মুড়ি নিলাম, আর তিনি কিছু প্যাকেট আমাকে ছোট 5 টাকার প্যাকেট দুটো উপহারও দিলেন। তা আমি গোগ্রাসে খেতে লাগলাম। তো তারপরে সেই মা বলল, খাওয়াটা আসছে শেষ হয়ে গেল, সেই মা বললো, বাবা আমি রুটি বানাতে বসে যাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, তুমি খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ, তো আমি অবাক হলাম, মা এই তো খেলাম। হ্যাঁ, তারপর দেখলাম কিছুক্ষণের মধ্যে এক ভদ্রলোক আসলেন, সে বাড়ির কর্তা। তো পরে বুঝলাম ওই ভদ্রলোক তার স্ত্রীকে ফোনে বলে দিয়েছে যে এক সাধু বাবা যাবে, তো ও সাধু বাবা কিন্তু না খেয়ে আছে কালকে, তুমি কিন্তু অবশ্যই ওকে না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো বাধ্য হয়ে আবার বসলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি উনি করে দিলেন, খুব সুস্বাদু রুটি। হ্যাঁ, বাঁধাকপির তরকারি ছিল, টমেটো ছিল, স্যালাড ছিল, মূলো। হ্যাঁ, বলে জিজ্ঞাসা করলো, বাবা মূলো খাও তো? বলে খুব খাই। হ্যাঁ, তো সুন্দর সে নতুন মূলো। তো ভরপুর খাওয়ার পরে আমি বললাম যে আপনি কি করে জানলেন যে আমি অভুক্ত আছি? তো বললেন, না তুমি ওই আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলে যে শরীরে খুব ক্লান্তি, রাত্রে খাওয়া হয়নি। তা আমি শুনেই সাথে সাথে গিন্নিকে ফোন করে দিয়েছি। তো এই হলে গল্প। তো সেই মা ভরপেট খাওয়ার পরে আবার বললেন যে বাবা এখন হয়নি তো, হ্যাঁ এবার তো ভুট্টা রুটি, তুমি ভুট্টা রুটি পছন্দ করে বললে, তো সে ভুট্টা রুটি বানালেন। আমি বললাম যে মা খেয়ে তো নিয়েছি, তো একটি রুটি খালি শুধু রুটি আমাকে আমার পাত্রে আমি রেখে দিচ্ছি, এটা পরে খাবো। তা তারাও খুব খুশি মনে আমাকে বিদায় দিলেন। তো এই হলো। তো এই যে খেলাম এতটা, তাতে কিন্তু শরীরের ক্লান্তি কাটেনি, কারণ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুব কম হচ্ছিল, সেই ক্লান্তিটা জমতে জমতে আজকে মারাত্মক অবস্থা, আর তার উপরে পাহাড় চড়ছি। আচ্ছা, তারপরে ধীরে ধীরে একটা বড় জল ধারা পেলাম, সেটা অনেকটা নদী খাত বা তালাও বলা চলে। জায়গাটি ভারী সুন্দর আর প্রবল হাওয়া। তা ক্রমশ কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসছি। তো গ্রামবাসীদের সঙ্গে নানা ঘটনা, কটা কথা আর বলবো। তো সুন্দর সুন্দর সব দৃশ্য, নতুন দৃশ্য দেখতে দেখতে একসময় পাহাড় চড়া শুরু করলাম। তো পাহাড় চড়তে চড়তে ভয়ানক ক্লান্তি, মানে এত খাড়া পাহাড়, উঁচু পাহাড়, অনেক উঁচু, এবং পাহাড়টা একদম শীর্ষদেশ পর্যন্ত পৌঁছতে বহু সময় লাগে। তো আনুমানিক যেটা অনুমান করলাম, সেটা হচ্ছে কালীবাবরি থেকে যে যাই বলুক প্রায় 22 কিলোমিটার রাস্তা মান্ডু পর্যন্ত। তো দেখা যাচ্ছে যেখানে শুনেছিলাম মাত্র 22 কিলোমিটার রাস্তা নর্মদা তীর থেকে, সেখানে শুক্লেশ্বর তীর্থ থেকে মান্ডু কম করে 45 কিলোমিটার পথ, হাঁটা পথে, যে পথে আমি গিয়েছিলাম। তো পাহাড়ের চড়তে 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 দুপুর হয়ে গেছে, তখন তীব্র রোদ, প্রচণ্ড গরম। আর পাহাড়ের উপরে কোনো কিন্তু গাছগুলো আছে একটু পথের কিনারে, সেখানে কোনো ছায়া নেই। তো খানিক দূর যেতে যেতে একটা মন্দির পড়লো, সে মন্দির রাস্তার ডান হাতে, সেখানে অনেক সাধু সন্ত তারা সেখানে থাকে, তো গাঁজারও চল আছে। তো আমি ঢুকে পড়লাম, ঢুকে ওখানে খুব ছায়া জায়গা, একদম অনেকগুলো গাছ গাছালি সুন্দর সুন্দর করে রাখা, বাথরুম সুন্দর, ওখানে সুন্দর স্নান করলাম, আবার বাথরুম গেলাম, গিয়ে ওখানে শুয়ে পড়লাম। তা ওনারাই আবার দুপুরে ভোজন বানালেন। তো একবার যদিও খেয়েছি, কিন্তু তীব্র খিদের চোটে আবার ওখানে খেলাম। আর ওখানে সেই গাছ থেকে টুপ 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 করে আমলকি খুঁজে পড়ছে। হ্যাঁ, এই আশ্রমের পাশে দেখলাম আরেকটি একদম গায়ে লাগানো আরেকটি আশ্রম আছে, সেখানে মায়েরা থাকেন, মানে সন্ন্যাসিনী মা। হ্যাঁ, তো শ্বেত বস্ত্র পরা, তা সেও দেখলাম। তো এইখানটা অনেকটা বিশ্রাম নিলাম, তাও ক্লান্তি, ঘুমিয়েও নিয়েছি। তারপরে আবার বেরোলাম 2-2:30টার পরে।
তারপরে চলতে 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 একসময় শীর্ষ দেশে উঠলাম। সেখান থেকে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর, যেখানে মান্ডুর চূড়ায় পৌঁছেছে। এইবার দেখা যাচ্ছে যে মান্ডু চূড়া, এই যে পাহাড়টা এত উঁচু, এই পাহাড়টার উপর কিন্তু অনেকটা এবড়ো খেবড়ো মালভূমি টাইপের, মানে এটা পাহাড়ের চূড়াটা মনে হলো আরেকটা উঁচু দেশ। হ্যাঁ, এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার নিচু ভূমি, সেখানটা দিয়ে এসছি ক্রমশ উঠতে উঠতে। কিন্তু এটা হচ্ছে উঁচু পার্বত্য বসতিস্থল, এইটুকু বলা যায়। আর চারিদিকে সব বিভিন্ন, তো শুরুতেই ছিল একটা চামুন্ডা মাতা মন্দির। তা এই মন্দিরের পাথরের দেয়ালগুলো দেখার মতো, অনেকটা সংরক্ষণ করা হয়েছে। আর ওই এরা যারা আমাদের পুরাতত্ত্ব সংরক্ষণকারীরা, তারা তো একটা নোটিশ বোর্ড দিয়েই খালাস। হ্যাঁ, আর কিছু কিছু ভাঙাচোরা মেরামত করেছে। উপরে উঠলাম, তীব্র হাওয়া, জায়গাটি ভারী সুন্দর, মানে 360 ডিগ্রি ভিউ চারিদিক থেকে, মানে সে উপর থেকে মান্ডু অতি দূর দূর অবধি দেখা যাচ্ছে সেই পার্বত্য ভূমি, এবড়ো খেবড়ো, মানে অতি রুক্ষ পার্বত্য প্রদেশ। হ্যাঁ, জনবসতি। তো ওখান থেকেও কিন্তু আমাদের গন্তব্য, মানে আমার গন্তব্য অনেকটা দূর, প্রায় 7-8 কিলোমিটার দূরে। সেখানে জাহাজমহল তো আরও দূরে, 9 কিলোমিটার হবে। তা জাহাজমহল, তা এসব দূর, তো এই অনেক ভিডিও হলো, তো আমি আর বাড়াবো না এই পর্বে আমি যেই চামুন্ডা মাতা মন্দির পর্যন্ত আসলাম, দর্শন করলাম, তো এই পথের বিবরণ, এই পথের যতটুকুনি কাহিনী, এইটুকুই আপনাদের শোনালাম। তো এর প্রতি পদে রহস্য, প্রতি পদে ক্লান্তি। হ্যাঁ, কখনো তীব্র হাওয়া, ঠান্ডা হাওয়া, কখনো মনোমুগ্ধকর জলের ধারা, হ্যাঁ, জলের রাশি, তার শীতলতা, আর কখনো কখনো তীব্র গরম, একদম শরীরে রক্তরস শুষে নেওয়ার মতো। মান্ডু পাহাড় চড়ার সময় কিছু কিছু জায়গা, পার্বত্য জায়গা এত খাড়া, হ্যাঁ, উপর থেকে দেখা যাবে যে ভয় লাগবে। বিশাল বিশাল শক্ত শক্ত বোল্ডার সব দাঁড়িয়ে আছে, মাথার উপর ঝুলিয়ে আছে, কোথাও কোথাও খসেও পড়েছে সেই রাস্তার ধারে। তো এই রাস্তাটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে কেটে। হ্যাঁ, তা বিশ্রামের জায়গা কিছু কিছু আছে, তবে শরীরের ক্লান্তি আসবেই এ পথে, ভয়ানক রাস্তা। তো এই কাহিনী। কিন্তু সামনে আসছে রানী রূপমতির মহল, জাহাজমহল, হ্যাঁ, তারপরে নীলকণ্ঠ, প্রাচীন এক অতি সুন্দর নীলকণ্ঠ মহাদেব, এসব দর্শন করেছিলাম। তো সেসব গল্প পরের পর্ব বলবো আপনাদের। তো আজকে এই চামুন্ডা মন্দির অবধি। নর্মদে হার। নর্মদে হার। আজ 5ই মার্চ, বুধবার। এখান থেকে 1.5 কিলোমিটার পিছনে গ্রামের সীমানার বাইরে একটি খালি হনুমান মন্দির ছিল, সেখানে রাত কাটিয়েছি। মাঝরাত্রি থেকে প্রবল ঠান্ডা হাওয়া দিয়েছিল, বেশ শীতের মধ্যেই কাটলো, ভালো ঘুম হয়নি। আর তার উপরে রাত্রিবেলা কোনো ভোজন প্রসাদই মেলেনি, কারণ মন্দিরটি ছিল গ্রামের বাইরে। যাই হোক, খুব ভোরে থেকেই মন্দিরে পূজা সেবা করতে এক আধজন করে লোকজন আসছে। তো আমিও রাস্তা আবছা আলোয় দেখা যাচ্ছে বলে পথে নেমে পড়লাম। সকালটি খুব সুন্দর, কিন্তু পেটে এত খিদে যে সুন্দর সকাল উপভোগ করার কোনো সুযোগ হয়নি। মান্ডব এখান থেকে 16 কিলোমিটার দূরত্ব হবে। তো এখন সকালের প্রথম কাজ হওয়া উচিত কোনো দোকান টোকান পেলে সেখান থেকে চা এবং কিছু খাওয়া যেতে পারে, নইলে চলা মুশকিল হয়ে যাবে। नर्मदे हार
আজ 5 তারিখ ফেব্রুয়ারির এই মার্চের। তো 5ই মার্চ সকালে অনেকটা পথ চলে এসেছি, 6 কিলোমিটার রাস্তা ভোরের থেকে পার করে এসেছি। তো এখনও অনেক পথ, এখনও 12 কিলোমিটার রাস্তা যেতে হবে কমসে কম। তারপরে মান্ডবগড়, ভ্রমণ ইত্যাদিতে আরও 4 কিলোমিটার রাস্তা যাবে। যাই হোক, আপাতত খুব সুন্দর সকাল, খালি পেটেই চলছি এখনও। রাস্তায় 2 জন মা চা খাইয়েছেন। এই চায়ের যতটুকু শক্তি পাওয়া যায় সেই শক্তি বলেই চলছে। এখন মাঠের মধ্যে দিয়ে পথ খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে অনেক সব ঝোপঝাড়ি, জঙ্গল ইত্যাদি, আর মাঝে মধ্যে গম ক্ষেত। আর ওই যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় চড়তে হবে এরপরে। তো তার জন্য কিছুটা শক্তি অবশ্যই দরকার, সুতরাং আগে গিয়ে কিছু অবশ্যই খেতে হবে, না খেলে এই পাহাড় চড়া যাবে না। তো এই পাহাড়ের মধ্যে, পাহাড়ের রাজ্যেই মান্ডবগড়। তো অতি প্রাচীন ঐতিহ্য সম্পন্ন। মাঝখানে বেশ কিছুদিন এই নির্জন স্থানে, এই পাহাড় জঙ্গলের মধ্যে, এটা ছিল গভীর জঙ্গলের মধ্যে এবং সাপদ সংকুল ছিল। কারণ রানী রূপমতির কাহিনী তো অতি প্রাচীন। তো বর্তমানে তো হিংস্র জন্তু জানোয়ার এসবগুলো নেই। মান্ডবগড়ের কেল্লার কোণে কোণে বাঘ সিংহের বাসা ছিল, সেগুলো আপাতত নেই। সেখানে অনেকগুলো আছে, জাহাজ মহল, ঝুলা মহল, তারপরে কেল্লা আছে, অনেক কিছু দেখার আছে। এবং এমনকি বলে সেই রাজমহলের রানী ছাদ থেকে নাকি যদি নজর শক্তি তীব্র থাকে, তো ঠিক 15 কিলোমিটার দূরে যে মা নর্মদার অবস্থান, সেটিও দেখা যায়। তো আমার দৃষ্টিশক্তি কি আর অত তীব্র হবে যে এত দূরের জিনিস দেখতে পাবো? যাই হোক, ধীরে ধীরে এগিয়ে চলেছি ক্লান্তি সঙ্গী করে। হাওয়া তো খুব ঠান্ডা, দুপুরবেলা এখানে প্রচণ্ড গরম হবে। সুতরাং এই ঠান্ডা হাওয়ার মধ্যে যতটা পথ যেতে পারি সেটাই বড় কথা। নর্মদে হার। নর্মদে হার। এখন একটি বেশ উঁচু একটি টিলার উপরে চড়ে এসেছি। তো ধীরে ধীরে চলছি ক্লান্তি সাথে নিয়ে। আর সামনে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। আর সামনে থেকে তীব্র হাওয়া চলার পথে বাধা দিচ্ছে খানিকটা। পায়ে এগিয়ে যাব পাহাড় চূড়ার দিকে। জায়গাটির ল্যান্ডস্কেপ অসাধারণ সুন্দর। মানে নিচে কিনারা কিনারায় সব ছোট ছোট ঘর বাড়ি থেকে দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর একটি স্থান এটি। ধীরে ধীরে নামছি এই সৌন্দর্য উপভোগ করতে করতে। এইরকম ছোট ছোট ঝুপড়ি ঝুপড়ি ঘর আছে আশপাশে, একটি দুটি। গরিব মানুষ, চাষি মানুষ, ফসল সংগ্রহ করে, জমিতে কাজ করে, এই ধরনের মানুষ। নদী
ওই মান্ডু যাওয়ার পথে পাহাড় চড়ার আগে এই জায়গাটি একটি নদীর মতো দেখতে বিশাল একটি তালাও দেখতে পাচ্ছি। স্বচ্ছ নীল জলধারা, বেশি দূরে নয়, 500 মিটার দূরে হবে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভারী সুন্দর। এটি একটি তালাও, তার মানে পাহাড়ি উঁচু এলাকার মাঝখানে নিচু জায়গা, সেইখানেই আশপাশের পাহাড়ের জল এসে এখানে জমা হচ্ছে। তবে ভারী সুন্দর, তাতে কোনো দ্বিমত নেই। नर्मदे এখন অনেকটা দেরি হলো। এই মান্ডু যাওয়ার পথে এই গ্রামটিতে প্রায় 1 ঘন্টা বসে গেলাম। তো একটা অদ্ভুত ঘটনা হলো, একটি দোকান দেখে আমি বসলাম। তো দোকানে এক মা ছিলেন, তার কাছ থেকে অনেক জিনিসপত্র কিনলাম, আমার প্রয়োজনীয় জিনিস যেসব ফুরিয়ে গেছিলো। তারপরে বললাম তো রাত্রে খাওয়া হয়নি, তো উনি তো মুড়ি ইত্যাদি সব দিলেন, মূল্য নিলেন। তা আমি ওখানে বসে মুড়িটা খেলাম। তারপরে উনি একটি চিপসের প্যাকেটও উপহার দিলেন। তো এরপরে খাওয়া টাওয়া হয়ে গেলে যখন একটু স্থির হয়েছি, শরীরটাও একটু ভালো লাগছে, তখন হঠাৎ ওনার স্বামী এসে বললেন যে বাবা এক্ষুনি তরকারি হয়ে যাবে, রুটি হয়ে যাবে, রুটি খেয়ে যাও। আমি তো আকাশ থেকে পড়লাম, এই তো খেলাম। তাহলে না বাবা, আমি জানি তুমি না খেয়ে আছো, তুমি আগে একজনের সঙ্গে বলছিলে, আমি শুনতে পেয়েছি, শুনেই আমার গিন্নিকে বলেছি রুটি সবজি করতে। তা সেই দোকানদার মাই রুটি সবজি নিমেষের মধ্যে বানিয়ে দিলেন। তো ভরপেট রুটি খেলাম, সবজি খেলাম। जाने का मार्ग कौन सा है? जाने का मार्ग यही। अच्छा, तो भरपेट খেলাম, सैलाड ऐसे। अच्छा ठीक है। তো রুটিও খেলাম, সবজি, টমেটো, মূলো ইত্যাদি, বাঁধাকপির তরকারি সবই পেলাম। তারপরে একটি মক্কা রুটিও উনি সাথে দিয়ে দিলেন। আমি মক্কা রুটি পছন্দ করি শুনে উনি বানিয়েছিলেন। তো এরকমভাবেই মায়ের দয়া জুটে যায়, ধৈর্য ধরতে হয় অনেক সময়। আরেকটা জিনিস বুঝলাম, খিদে পেলে এখানে সংকোচ করার কিছু নেই, নিঃসংকোচে কারুর কাছে হাত পেতে দাঁড়াতে হবে। তো এইটাই হলো পদ্ধতি। ভিক্ষা চাইতে কোনো লজ্জা নেই, সংকোচ নেই। দুটো অন্যের জন্য নিজেও রান্না করা যায়, তবে একা থাকলে রান্নার প্রয়োজন হয় না। আপাতত গ্রামটি ছাড়িয়ে আসলাম। তো দেখে এখান থেকে, গ্রাম থেকে উপরের রাস্তা ধরলাম। এই রাস্তা ধরে এগিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে চড়তে হবে।
তবে পাহাড় চড়ার মতো বল আপাতত শরীরে ফিরে এসছে। পায়ের মাংসপেশিগুলো এই বলের শরিক হবে কিছুক্ষণের মধ্যে। নর্মদে হার। এখানে এই ক্ষেতে চারপাশে প্রচুর সব মৌরি ক্ষেত, তা এনারা সব এই মৌরি তুলছেন, যেগুলো তোলার মতো সেইগুলো তুলছেন। তার মানে এই ক্ষেতের পিছনে প্রচুর সময় দিতে হয় তাদের। ধাপে ধাপে যে মৌরিগুলো তোলার মতো হচ্ছে, মানে পরিপক্ক হচ্ছে, সেইগুলোই তারা তুলছে। বাকিগুলোকে রেখে দিচ্ছেন আরও যাতে পরিপক্ক হয়ে যায়। তো এটা জানা ছিল না, মৌরিগুলো এরকম কাঁচা অবস্থাতেই তুলে নিতে হয়। এই যেগুলো বেশ পুষ্ট হয়ে গেছে সেগুলো ওরা তুলে নিচ্ছে, তুলে শুকিয়ে বাজারজাত করবে। এই চারিদিকে কাল সকাল থেকেই শুরু হয়েছিল, চারিদিকে যত দূর দেখছি প্রচুর মৌরি ক্ষেত, বিশাল বিশাল ঝাড় এক একটা মৌরি গাছের। সুন্দর দেখতে, একটা সুগন্ধও আছে। তো আপাতত পাহাড়ের ধাপে ধাপে উঠছি অনেক ঘুরে ঘুরে। এখনও প্রায় 10 কিলোমিটার রাস্তা এই পাহাড়ি পথে চড়তে হবে, অনেকটাই রাস্তা। তো দুপুরে কোনো এক জায়গায় বিশ্রাম নিতে হবে, কারণ শরীর সেভাবে চাঙ্গা নেই। নর্মদে হার। তো এই ঢালাই রাস্তাতেই মান্ডব রোড, আর দুদিকে অজস্র পলাশ গাছ। তো মোট এই পথেই যেতে হবে আরও 8 কিলোমিটার কম করে। তারপরে তো মান্ডবের বিস্তীর্ণ এলাকা দেখারও আছে। তো রাস্তাটা সুন্দর দেখে ভুললে হবে না, কারণ ধীরে ধীরে পাহাড়ের উচ্চতায় উঠছে এই রাস্তাটি। সুতরাং যে ধকল হওয়ার তা কিন্তু হচ্ছে মারাত্মক। তারপরে জমে থাকা পরিশ্রমের ক্লান্তি আর রাত জাগার ফল আজকে ভুগছি। তো বেশিক্ষণ আর হয়তো ভিডিও করার ক্ষমতা থাকবে না, মুখ বন্ধ করে ধীরে ধীরে চলতে হবে। যতটুকু দেখানো যায় তার মধ্যে সেটুকুই দেখিয়ে দিই। অপূর্ব ঘাটি পথ, একদম সূর্যের তাপও কম, হালকা হাওয়া আছে, সামনের দিক থেকেই হাওয়াটা বইছে। সুতরাং সেদিক দিয়ে যাত্রাপথ অতি মনোরম, কিন্তু ক্লান্তির কারণে কষ্ট অনুভব হচ্ছে। ভারী সুন্দর। নর্মদে হার। দুপুর 2:30 নাগাদ আবার নেমে পড়েছি। এখন পিছনে আধা কিলোমিটার আগে যে হনুমান মন্দির ছিল সেখানে 11টা নাগাদ ঢুকেছিলাম। ঢুকে স্নান, বাথরুম সারা এবং ঘুম, তারপরে মধ্যাহ্ন ভোজন সবই দিলাম, নিয়ে 2:30 নাগাদ আবার এই পথে নেমেছি। তার দুপুরবেলা খর রৌদ্রের মাঝখানে আর এই পলাশের লাল রং, আর পাহাড়ের উপরে ঠান্ডা বাতাস, তার সঙ্গে চড়া রোদ্দুর,
অম্লমধুর বলা যায়। আর আশ্রমে একটি বড় আমলকি গাছ ছিল, টুপটুপ করে সারাদিন পড়ছে। তার মধ্যে 3টি আমলকি আমি নিলাম, 2টি ব্যাগে রেখেছি আর একটি খেয়ে নিলাম। আমলকি তো রসায়ন, এই রোদ্দুর, প্রকৃতির রুক্ষতা, এর হাত থেকে আমলকি শরীরকে রক্ষা করতে পারে। তো 3টি নিলাম। বেশ, এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি রানী রূপমতী এর মহলের দিকে। ধীরে ধীরেই হাঁটছি, কারণ এই পাকদণ্ডী কিন্তু, এই রাস্তা কিন্তু ঘুরে 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 উঁচুতে উঠছে, সুতরাং সেইভাবেই চলছে। 2 পাশে বেশিরভাগ সেগুন আর পলাশ, অন্য গাছ কম। 2-1টা অন্য গাছও দেখতে পাচ্ছি, অশ্বত্থ বা বটের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, সেই ধরনের গাছ আছে। তারপরে শাল কিন্তু এদিকটা একদমই নেই। পাহাড়ের উপরটা রুক্ষতা অনেক বেশি, জল কষ্ট আছে। তা আগেকার দিনের রাজা রানীরা পাহাড় পর্বতের মানে দুর্গগুলো তারা স্থাপন করতো একটু দুর্গম জায়গাতেই, এবং সেই সব জায়গাতে তাদের মহল বানাতো উঁচু জায়গা দেখে। তাই মান্ডবগড়। কিন্তু এসব জায়গায় তখনকার দিনে নিশ্চয়ই জল ওঠানোর বা কোনো একটা ব্যবস্থা ছিল। ম্যাপে তো দেখলাম বেশ কয়েকটা পুকুরও আছে, বড় বড় তালাব। আগে এগুলো বোঝা যাবে। তবে রোদ্দুরের মাঝে মাঝে মধ্যে এই গাছের পথের ধারের গাছের ছায়া পাচ্ছি টুকরো টুকরো। তো এগিয়ে যাই মায়ের পথে, নর্মদে হর। রসনাই দারুণ দাহন বেলা, খেলো খেলো নাই রসনাই, শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে, আকাশ তলে খসে পড়া ফুল দলে। প্রাণ যদি করো মরু সম, তবে তাই হোক হে নির্মম। শুধু তুমি আর আমি একা, রসনা। বাপরে বাপ, পাহাড় চড়া দুপুরবেলা, দারুণ দহন বেলা, খেলো খেলো তবু নীরব ভৈরব খেলা নাই রসনাই। শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে,
উড়াও উড়াও আকাশ তলে, খসে পড়া ফুল দলে, প্রাণ যদি করো মোর সম, তবে তাই হোক হে নির্মম। শুধু তুমি আমি এক দহন মিলন মেলা, খেলো খেলো তব নীরব ভৈরব খেলা, নাই রসনাই দারুণ দহন বেলা। সত্যি তাই, এটি একটি দারুণ দহন বেলা। এই একটাই শব্দ বলা যায় আজকের দিন। আর পাতা ঝাড়া গাছগুলো সেগুলো ভারী ভূতের মতো দাঁড়িয়ে আছে। এখন অনেকটা উঁচুতে উঠে আছি, এখানে আর সেগুন বন নেই, এখন ঝোপঝোপ টাইপের গাছ বেশি। তো আমার অবস্থাটা রবি ঠাকুরই ভালো ঠিকঠাক বুঝতে পারবেন, কারণ তিনিও তো ওই বোলপুরের তীব্র গরম সেখানে তো ছিলেন, সুতরাং নাই রসনাই কথাটা যে মর্মার্থ আমি বুঝছি আর তিনি বুঝেছিলেন। যাই হোক, এর রোদ্দুরের মধ্যে গানের কলি মনে পড়ছে না, তা ওই সুরটুকুই গুনগুন করতে করতে চললাম। অদ্ভুত জায়গা দেখুন, সব ন্যাড়া রুক্ষ, তার মাঝখানে টুকরো টুকরো লাল, আর উপরে নীল আকাশ আর পাহাড়ের শৃঙ্গ। তো এক চিলতে ছায়ায় সামান্য একটু বসে নিচ্ছি, আর এই মৌটুস্কি পাখিগুলো কি সুন্দর সারাদিন কিসমিস করছে, খাচ্ছে। ছোট ছোট পাখির দুনিয়া এটা। পিছনে দেখলাম অনেকগুলো হনুমান, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, তারাও নির্জীব হয়ে গেছে। তো দুপুরবেলা পাহাড় চড়াটা উচিত নয়, এটা আমি অনুভব করছি। তো দুঃখের বিষয়, যে কবারই পাহাড় চড়তে হচ্ছে কখনোই সকাল বা বিকালে নয়, একদম ভর দুপুরে। এটাই ভাগ্য। তো সব পার হয়ে এসছি, আর এইটুকুও পার হয়ে যাব। হর আমি এখন এসে গেছি এই মান্ডবগড়ের এই পর্বত পেরিয়ে। এখান থেকে মান্ডু এইদিকে যেতে হবে, রাস্তাটি ঘুরে গেছে। এটা পাহাড়ের সর্বোচ্চ অংশ। এরপর থেকে পাহাড়ের উপর থেকে সমতল ভূমি শুরু হয়েছে। এই এখান থেকেই মান্ডবগড় রাজ্যের শুরু। আর এখানে শুরুতেই আছে একটি সংরক্ষিত অঞ্চল, এটি হলো প্রাচীন চামুন্ডা মাতা মন্দির। তো যাই দেখে আসি। ঘোরানো সিঁড়ি দিয়ে গলা মুশকিল, না বলতে পারলাম না, দেখে অন্য কোনো উপায় আছে কিনা। কঠিন বিচ্ছিরি ব্যবস্থা, এই ব্যাগ নিয়ে যাওয়া খুব মুশকিল। এদিক দিয়ে দেখি পারা যায় কিনা। ব্যাগটা আগু পিছু করে বেরিয়েও গেলাম। যাক বাবা, ব্যাগ পিঠে যাওয়া খুব মুশকিল, এমনভাবে তৈরি রাস্তা। চামুন্ডা অতি প্রাচীন গাঁথুনি,
রাজাদের আমলের গাঁথুনি নিশ্চয়ই। ধাক্কায় উল্টে পড়ে যাচ্ছে কি অবস্থা। আমার কমণ্ডলুতেও জল শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ। তো ঐতিহাসিক স্মারকস্থল চামুন্ডা মন্দির। হ্যাঁ, এখান থেকে মনে হয় এটা নজরদারি করার জায়গা ছিল। আপাতত একটু উপরে উঠি, তাহলে বুঝে যাচ্ছে এই নগরের রক্ষকর্ত্রী ছিলেন চামুন্ডা মাতা। তো মন্দির ফন্দির নিশ্চয়ই আর নাই, শুধু এই রাস্তাটি আছে। না, উপরে দেখছি মন্দির আছে। এই তো পর্বত শীর্ষে উঠে আসলাম। এই হচ্ছে জায়গাটি। তো না, এখানে আর কোনো কিছুই হয়তো অবশিষ্ট নাই। এই পাঁচিলটুকু আছে, ঐতিহাসিক স্মারক বলতে নিদর্শন, আর কিছু নাই। উপরটা দেখি। হ্যাঁ, রাজাদের কেল্লা যেমন হয় সেই রকমই, আর কিছু নয়। বিভিন্ন গবাক্ষ, প্রাচীর। তো এই ঐতিহাসিক ক্ষেত্রের ধ্বংসাবশেষ মাত্র এখন, আর কিছু অবশিষ্ট নেই। উপরে একটি কেয়ারটেকারের ঘর, হয়তো কি স্থানীয় কোনো মানুষের ঘর হতে পারে, যে উপরে ঘর করে আছে আর নিচে ওখানে রাস্তার মোড়ে দোকান চালায়, এমনিও হতে পারে। তো এটি একটি ইতিহাসের বেঁচে থাকার টুকরো, এইটুকু বলা যায়, আর কিছু নয়। যাক, তীর্থস্থান দর্শনের সাথে সাথে এই প্রাচীন ঐতিহ্যগুলো, এগুলো হচ্ছে আমাদের অতীত ইতিহাসের গৌরবের সাক্ষী। তো সেগুলো দর্শন করতে পারছি, এটাও বড় কম কথা নয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সব পাথর কেটে কেটে এগুলো জমানো। কিছুটা মনে হয় সংরক্ষণ আমাদের পুরাতত্ত্ব বিভাগের হাতে হয়েছে। এসব রাস্তা এরকম ছিল হয়তো, তবে ভাঙাচুরা ছিল, সেটা বোঝাই যাচ্ছে। যেখানে সব ধ্বংস হয়ে গেছে, এটুকুই বা রইল কী করে। আর এই যে গঠনটা, এটা কিন্তু পুরোপুরি প্রাচীন, অতি প্রাচীন। এই আর এই জায়গাটি তখনকার দিনের হয়তো একটা পাহারাদার কক্ষ বা ওয়াচ টাওয়ার ছিল। তো এর উপর থেকে এই দ্বারটির সূক্ষ্ম কারুকার্যগুলো ভালো বোঝা যাচ্ছে। আর এখান থেকে নিচে জায়গাটির ল্যান্ডস্কেপ ভারী সুন্দর। তো আজকে বলতে গেলে এই পাহাড়টি চড়তে গিয়ে দম বেরিয়ে গেছে, অনেক উঁচু এবং খাড়া চড়াই। তাছাড়া শরীরের পরিস্থিতিও ভালো ছিল না, যার জন্য এতটা কষ্ট হয়েছে। আপাতত চামুন্ডা মাতার মন্দিরের যে ধ্বংসাবশেষটি সামান্য একটু অংশ আছে, সেটি দর্শন করলাম। দর্শন করার মধ্যে এর এই গঠন, অত্যাশ্চর্য গঠন, এই দ্বার, এইটুকুই আছে, আর কিছু নেই। তো সাবধানে সাবধানে আবার বেরোতে হবে বাবা। তো আপাতত ক্যামেরা বন্ধ করি, ধাপে ধাপে বেরোতে হবে। পাহাড় পেরিয়ে এবারে মূল মান্ডু রাজ্যে
প্রবেশ করতে যাচ্ছি। পাহাড়ের উপর দিয়ে এখন রাস্তা, একদম সর্বোচ্চ চূড়ার উপর দিয়ে এখন যাচ্ছি। আর এপারেও ধাপে ধাপে উঁচু নিচু চড়াই উতরাই থাকবে। অনেক রিসর্ট আছে, পর্যটন কেন্দ্র আছে, অনেক কিছু আছে। তো সব জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তীর্থযাত্রী হিসেবে যতটুকু যাওয়া সম্ভব বা উচিত সেইটুকুই যাব। তো এসে গেলাম মান্ডবগড়। মান্ডবগড়ের উপরে দেখা হয়ে গেল একটি আফ্রিকান বাওবাব গাছের। বিশাল আকৃতি গাছটি, আরও অনেক মোটা হবে। এগুলো সাংঘাতিক আকার ধারণ করে। তো দেখলাম বাওবাব গাছ।